আমি হসপিটালে আছি, চাচ্চুকে ইমার্জেন্সিতে নিয়ে গেছে, আপনি জলদি আসুন প্লিজ, বলেই শরণ কান্নায় ভেঙে পড়ল। আহান পুরোপুরি শকট খেল, তার চাচ্চু হসপিটালে। আহান আর এক মুহূর্ত দেরি না করে হাসপাতালে যাওয়ার জন্য রওনা দিল, সাথে আবিরও চলল। বেশ ঘণ্টাখানিকের মধ্যে পৌঁছে যায় আহান। আহান যেতেই দেখে একপাশে বসে আছে শরণ আর পাশে একটি মেয়ে। আহানকে দেখে তড়িঘড়ি করে চলে যায় ওর কাছে। শরণ কি করে এসব হল? কেমন আছে চাচ্চু এখন? বলো কেমন আছে? আহান শরণকে ওর দু হাত ধরে জিজ্ঞেস করতে লাগল। শান্ত হন, আমি সব বলছি, দেখবেন সব ঠিক হয়ে গিয়েছে, আপনি প্লিজ শান্ত হয়ে বসুন। শরণ, কিভাবে শান্ত হয়ে বসব শরণ, কিভাবে? বাসায় থাকতে এরকম একটা অ্যাক্সিডেন্ট হলে কি শান্ত হয়ে বসে থাকা যায়? কি গ্যারান্টি আছে বলো আজ যা হয়েছে চাচ্চুর সাথে সেটা তোমার সাথে হবে না? আমাকে খুঁজে বের করতেই হবে যে কে আর কারা এরকম কাজ করার সাহস পেল। এদের একটাকেও যদি পাই প্রত্যেকটিকে কুকুরের খাবার বানাবো। শরণ কি হয়েছে আমাকে বলো ডিটেইলসে। আহান। শরণ সব বলল যা যা হয়েছে। আবির আর আহান মিলে কিছুক্ষণ আলোচনা করার পর আবিরকে পাঠিয়ে দিল। আহান গিয়ে শরণের পাশে বসল। শরণ আহানকে একের পর এক সান্ত্বনা দিয়েই চলেছে। এর মধ্যে ডাক্তার বের হয়ে আসে। আহান ছুটে যায় ডাক্তারের কাছে। ডাক্তার, চাচ্চু কেমন আছে? সব ঠিক আছে তো? আহান। ভয়ের কিছু নেই। সময়ময় হাসপাতালে না আনলে হয়তো বাঁচাতে পারতাম না। উনাকে এখন ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়ানো হয়েছে। উনার বিশ্রামের প্রয়োজন খুব। আর একটা কথা মাথায় রাখবেন, উনি যেন কোনোভাবে উত্তেজিত না হন, এমনিতেই আঘাতটা তার মাথাতেই লেগেছে। আপনি বা কেউ আসুন আমার কেবিনে, আমি মেডিসিন লিখে দিচ্ছি। আহান ডাক্তারের সাথে কেবিনে চলে গেল। বসো, এখন কি করবে ভেবে দেখেছ? তোমার চিরশত্রুর অংশ কিন্তু রয়ে গেছে পৃথিবীতে। প্রথম লোক, তাকেই তো খুঁজে বেড়াচ্ছি এতদিন, কিন্তু মেয়ে নাকি ছেলে কোথায় থাকে কোনো কিছুই তো জানি না। আমাকে একজনের হেল্প নিতে হবে। সাহায্যের বদলে সাহায্য লাগবে, তা না হলে ঝামেলাটা মিটানো যাবে না কোনোভাবেই। রেজওয়ান রহমান। আরে বসো, এত চিন্তা কিসের? ও কি আর খুঁজতে পারবে নাকি আমাদের? এত সহজ? আরও 17-18 বছর আগে ওর মা বাবাকে খুন করেছি, আর ও আসবে আমাদের খুঁজতে? দ্বিতীয় লোক। তোদের সবগুলোর মাথা মোটা। আমি যেভাবে বলছি সেভাবেই করবি, আমার প্ল্যান মতো। যদি সাজ্জাদের মেয়ে হয় তাহলে মেরে দেব, আর যদি ছেলে হয় তবে আমাদের টিম নিয়ে আসার চেষ্টা করব। রেজওয়ান রহমান। কেবিনে। চাচ্চু, তোমার কেমন লাগছে বলো? আগের চেয়ে কি ভালো লাগছে? আহান। আহাদ আহমেদ শুধু মাথা নাড়িয়ে উত্তর দিল। আচ্ছা, আপনি চাচ্চুর পাশেই থাকুন, আমি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে চাচ্চুর জন্য খাবার নিয়ে আসি। শরণ। যাওয়ার দরকার নেই, আমি যাচ্ছি। একা যাওয়া তোমার জন্য সেফ না, তুমি বসো। আর আমি ড্রেস নিয়ে আসি, এখানেই ফ্রেশ হয়ে নাও। আহান। আপনি শুধু শুধু টেনশন করছেন, আমি কি একা যাব নাকি কথাও সাথে যাবে? আমি এখনই যাব আর আসব। শরণ। ভাইয়া, আমি আছি সাথে, সমস্যা হবে না। কথা। আবির, তুমি ওদের সাথে যাও, কোনো সমস্যা হলে আমাকে জানাবা, ওকে? আহান। আচ্ছা ভাই। আবির। আবির। কথা। শরণ বাড়িতে যাওয়ার জন্য রওনা দিল। গাড়িতে। কথা শরণকে ইশারা করে, যেন কি বুঝাতে চাচ্ছে। কি রে, কি হয়েছে? মুখ থাকতে ইশারা করছিস কেন? শরণ। কিছুক্ষণ পর ব্যাপারটা বুঝল ও, যখন দেখল আবির ও কথার দিকে মুচকি হাসি হাসছে। শরণ ব্যাপারটা এতক্ষণে বুঝল।
এদের মধ্যেও কিছু একটা চলছে। চলুক, ওদেরটা ওরাই ভালোভাবে বুঝে নিক। কথা শোন, শুধু প্রেমে ডুবে থাকলেই কি হবে? আমাকে তো একটু হেল্প করতে হবে। এদিকে আয়, শরণ। মেয়েটা না ডাকার আর সময় পেল না। এই তো উনি কি যেন বলতে চাচ্ছিলেন, তার আগেই দিল সব ভেস্তে কথা। তারপর শরণ আর কথা মিলে সব ব্যবস্থা করে ফেলল, আবার হাসপাতালে যাওয়ার জন্য রওনা দিল। এদিকে বারবার অন্য কান্ট্রিতে থাকে সে, ওই দেশের মাফিয়া বশ বলা যায় আর কি। আহানকে একের পর এক কল দিয়েই যাচ্ছে। আহান এমনিতে ও আহাদ আহমেদকে নিয়ে ব্যস্ত, আবার এদিকে এই লোকটার ফোন। আহান বুঝতেই পেরেছে কোনো দরকার ছাড়া এই লোক এতবার কল দেয় না। কেবিন থেকে বেরিয়ে এসে ফোন রিসিভ করে আহান। রেজওয়ান রহমান হঠাৎ কি মনে করে ফোন করল আজ? আহান: দেখো, দরকার ছাড়া যে ফোন দেইনি, বুঝতেই পারছো। আমার তোমার সাহায্যর প্রয়োজন, কারণ এই কাজটা আর কেউ করতে না পারলেও তুমি পারবে, আর এর বিনিময়ে যা চাও তুমি তাই পাবে। রেজওয়ান রহমান। আহানের মুখে শয়তানি হাসি। কি সাহায্যের প্রয়োজন পড়ল জানতে পারি কি? আহান তারপর যা বলার আহানকে ডিটেইলসে বলল রেজওয়ান আহমেদ। কিন্তু কি থেকে যে কি ঘটে যাবে সেটা এখনো বুঝতে পারেনি আহান। আপনি বলছেন তার ছেলে বা মেয়ে বেঁচে আছে? ওকে ফাইন ধরলাম, বেঁচে আছে তো তাদের মেরে হবেইটা কি? আহান: আহান প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ওর মা বাবাকে খুন করার সময় ও ছিল, আর আমাকে দেখেছে, আমাদের লোকগুলোকেও। আর মা বাবার খুনিদের হয়তো কোনো সন্তানই সহজে ভুলতে পারে না, তাই আমার এই পদক্ষেপ নেওয়া। রেজওয়ান আহমেদ: ওকে বুঝলাম, যখন খুন করলেন তাদের বাচ্চার বয়স ছিল কত? তাহলে আমার জন্য সুবিধা হবে খুঁজে বের করাটা। আহান: 8 9 বছর হবে। রেজওয়ান রহমান: আপনার বন্ধু আর বন্ধুর স্ত্রীর ছবি থাকলে পাঠিয়ে দিবেন, বাকিটা আমি দেখে নিচ্ছি। আহান কথা বলা শেষ করেই কেবিনে ঢুকল আহান। ঢুকেই দেখল আহান শরণ, কথা আবির এসে গেছে। শরণ আহাদ আহমেদকে স্যুপ খাইয়ে দিচ্ছে। আপনাকে এসে দেখতে পেলাম না যে, কোথায় ছিলেন আপনি? শরণ: না, অফিস থেকে ফোন ছিল তাই বাইরে ছিলাম। আহান শরণ আহাদ আহমেদকে শুইয়ে দিলেন। কিছুক্ষণ পরই ঘুমিয়ে পড়লেন। মাথায় আঘাত পেয়েছে, তাই ডাক্তার ও বারবার বলছে কথা কম বলতে আর রেস্ট নিতে। 3-4 দিনের মধ্যেই রিলিজ দিয়ে দিবে। আহান শরণকে নিয়ে হসপিটালের এক ফাঁকা জায়গায় নিয়ে আসল। আহান ড্যাবড্যাব করে তাকিয়েই আছে শরণের দিকে। আর শরণ লজ্জায় মাথা নিচু করে আছে। আহান থুতনিতে ধরে মুখটা উঁচু করল। তারপর দুগাল ধরে কপালে চুমু দিয়ে বলল, সবার তো খেয়াল রাখা হচ্ছে, নিজের দিকে খেয়াল রাখছ তো? আহান: হ্যাঁ রাখছি তো। শরণ: এতই যখন খেয়াল রাখছ নিজের, তাহলে দুপুরের খাবারটা এখন অবধি খাওনি কেন? আহান শরণ চুপ হয়ে গেল। ঠিকই তো, দুপুরের খাওয়ার কথা তো বলেই গিয়েছিলাম, আর উনি এমনিতেই বুঝে ফেললেন যে মন থেকে ভালোবাসতে জানে সে, হয়তো ভালোবাসার মানুষটার মন পড়তেও জানে। এই যে মেমকি, এখন চুপ কেন? সত্যি বললাম তো। আহান: না, আসলে আমি বলেই গিয়েছিলাম যে। শরণ: হয়েছে, বুঝেছি, এখন বল, হসপিটালে তো আর এক্সট্রা খাবার ও আনোনি? আহান: না। শরণ: তাহলে চল কেবিনে গিয়ে বসো, আমি খাবার নিয়ে আসছি। আহান: না থাক না, এখন আপনার আবার কষ্ট করার কি দরকার? শরণ: কোনো কথা না, সোজা গিয়ে কেবিনে যাও, আমি আসছি। আহান: আচ্ছা। শরণ: আহান চলে গেল খাবার আনতে, আর শরণ কেবিনে গেল। কেবিনে আস্তে করে ঢুকে শরণ। কথা যেন ফোনে কি দেখছে মনোযোগ দিয়ে। শরণ যে এসেছে সেটাও বোধহয় টের পায়নি। ব্যাপারটা বোঝার জন্য কথার পেছনে গিয়ে দাঁড়ায় শরণ। শরণ যা দেখল তা দেখে মুচকি হাসে ও।
কথা আবিরের ছবি জুম করে দেখছে। কিরে কথা প্রেমে পড়েই গেলি তবে? শরণের ভয়েস শুনে থতমত খেয়ে যায় কথা। কই কি দেখছি আমি আর তুই কি সব আলতু ফালতু কথা বলছিস? কথা ফোনটা দে সবই বোঝা যাবে তাহলে। শরণ কথা ঢক গেল। কিরে দে দে, এখন ভয় পাচ্ছিস কেন? শরণ তোকে আর নতুন করে কি বলবো, তুই তো সব বুঝেই ফেলেছিস যে। কথা সামথিং। শরণ দেখতে দেখতে আহমেদ আগের থেকে অনেকটা সুস্থ হয়ে উঠলেন। তাকে রিলিজ দিয়ে দেওয়া হল। আর এদিকে আহান ও খুব ব্যস্ত। একদিকে অফিসের কাজ সামলানো আর অন্যদিকে মেয়েটিকে খোঁজা। হ্যাঁ, আহান অনেক বিষয় জেনে তারপর মিলাতে পেরেছে যে সাজ্জাদ চৌধুরীর মেয়ে বাচ্চা ছিল। এখন সেই মেয়ের খোঁজই করছে আহান। যদিও আহান অনেক কিছু ভেবে রেখেছে মনে মনে, এখন শুধু মেয়েটাকে পেলেই হয়। শরণের এখন আহানের সামনে যেতেও ভয় লাগে, যে পরিমাণ ঝাড়ি দিচ্ছে অফিসের স্টাফদের, আবিরকেও ছাড়ছে না, এখন ওই বাকি আছে। শরণ গোসল করে বের হয়ে দেখল আহান উঠে ল্যাপটপ নিয়ে বসে কাজ শুরু করে দিয়েছে। শরণ তখন পাশে গিয়ে কফি দিয়ে কফি দিয়ে চলে আসার সময় শরণের চোখ পড়ে আহানের ল্যাপটপের স্ক্রিনের দিকে। বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারেনি ও সেদিকে। চোখ দিয়ে তো পানি পড়ছেই, আর সাথে সাথে বসে পড়ে ও সোফায়। ভয় গলা শুকিয়ে যাচ্ছে, চেহারাও কেমন ভয় ভয় ভাব দেখা যাচ্ছে। আহান পাশ ফিরিয়ে দেখতেই দেখে শরণ কেমন গোমরা করে মুখ বসে আছে। শরণের সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে আহান। তারপর হাতের ওপর হাত রেখে বলে, কি হয়েছে আমার মায়াবতীর মুখটা অমন গোমরা হয়ে রয়েছে কেন? ল্যাপটপের ওই লোকটা কে? শরণ উনি তো আমার একটা ক্লায়েন্ট, কিন্তু কেন বলো তো? আহান ক্লায়েন্টের নাম কি? শরণ শরণ এত কিছু জেনে তুমি কি করবে? আহান বলেন না। শরণ ওনার নাম রেজওয়ান রহমান। কিন্তু এত প্রশ্ন কেন ম্যাডাম? তুমি কি তাকে চিনো? আহান নামটা শুনে বুকটা ধক করে উঠে শরণের। এই সেই লোক যে তার বাবা মাকে সারা জীবনের জন্য তার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে, কেড়ে নিয়েছে মাথার ওপর মা বাবার ছায়া। একটা লোক কতটা নিষ্ঠুর হলে সন্তানের সামনে মা বাবাকে খুন করতে পারে? ভাগ্যবশত ও পালিয়ে গিয়েছিল, তা না হলে আজ ও হয়তো ওর মা বাবার সাথেই থাকত। তবুও সেটাই ভালো ছিল, এতিম তো আর থাকত না। শরণের মা সন্তান সম্ভাবা ছিল, কিন্তু সে ও আর পৃথিবীর আলো দেখতে পেল না। শরণ কত নাম রেখেছিল, খুঁজে খুঁজে ওর নামের সাথে নাম মিলিয়ে ভেবে রেখেছিল ভাই হলে রাখবে সাম্য আর বোন হলে স্মৃতি। কিন্তু ওর ভাবনাগুলো ভাবনাতেই যে থেকে গেল। শরণ ভাবছিল এসব আর কাঁদছিল। কি হয়েছে শরণ? কাঁদছ কেন? আরে পাগলি, বলবে তো কি হয়েছে। আহান শরণ গিয়ে জড়িয়ে ধরে আহানকে আর কাঁদতে কাঁদতে বলে, মা বাবাকে খুব মনে পড়েছে। আহান মাথায় হাত বুলিয়ে বলতে থাকল, ঠিক আছে, কালকে আমরা কবর জিয়ারত করতে যাব, কেমন তাদের জন্য অনেক দোয়া করব। দেখো তুমি যদি এভাবে কাঁদো তাদের তো খারাপ লাগবে বলো। কান্না করে না। আহান শরণ চোখ মুছে আহানের জন্য নাস্তা তৈরি করার জন্য কিচেনের দিকে যেতে থাকে, তখন আবার আহান পেছনে থেকে শরণের হাত ধরে ফেলে। কিছু বলবেন? মুচকি হাসি দিয়ে শরণ, আমার বউটার মন খারাপ নেই তো, এখন মন ভালো হয়েছে। আহান শরণ গুড, এই বলে শরণের কপালে চুমু দেয় আহান। আহান আবারও কায়ে ব্যস্ত হয়ে পড়ে। শরণ ও কিচেনের কাজে ব্যস্ত হয়ে পড়ে আর আনমনে কিসব চিন্তা করতে থাকে। আহানের মনে এদিকে নানান প্রশ্ন ঘুরতে থাকে। শরণ কি চেনে নাকি? ব্যাপারটা কেমন যেন মনে হচ্ছে। এইভাবে কয়েক মাস চলে গেল। আহাদ আহমেদ এখন আগের মতোই সুস্থ, তবে ডাক্তার কিছু নিয়ম ফলো করতে বলেছে।
আর অন্যদিকে আহান আর রেজওয়ান আহমেদ এবং তার দল খুঁজে খুঁজে হয়রান, তবুও পাচ্ছে না। মেয়েটাকে পাবেই বা কিভাবে? মেয়েটার কোনো ক্লুই তো আর তারা পায়নি, তবে এবার বোধহয় পেয়েই যাবে, কারণ রেজওয়ান আহমেদ কয়েক জায়গায় লোক লাগিয়ে রেখেছে। সেদিন কবর জিয়ারত করে বাড়ি ফেরার পথে শরণকে ফলো করে রেজওয়ান রহমানের এক লোক। তাতেই সন্দেহের লিস্টে এসে পড়ে শরণ। কিরে, এই মেয়েটাকে? রেজওয়ান রহমান ফোনে ছবি দেখতে দেখতে বলল, স্যার, আজ আমি কবরস্থান থেকে বের হতে দেখেছিলাম। তারপর এক লোক বলল, তুমি সাজ্জাদের মেয়ে না? তাই মেয়েটার উপর সন্দেহ হলো। হতেও তো পারে আপনি যাকে খুঁজছেন ও হয়তো সেই লোকটি। হতে পারে। এখন এই মেয়েটির ছবি নিয়ে ওই এলাকায় খোঁজ নে, তারপর দেখি আহানকে জানাবো। রেজওয়ান রহমান। বাসায় আসতে আসতে শরণের সেদিন খুব দেরি হয়ে গেল। প্রায় সন্ধ্যা 7টার দিকে বাসায় পৌঁছে ও। আস্তে আস্তে পা ফেলছে শরণ, কারণ আহান যদি জানে দেরি করে এসেছে ও, তাহলে প্রশ্নের ঝড় তুলে ফেলবে। তারপর কিচেনে গিয়ে ঢকঢক করে পানি খেয়ে নিল। পেছনে যে ওর কেউ দাঁড়িয়ে আছে সেটা ও ঠিকই বুঝতে পারল। আল্লাহর নাম নিয়ে ঘুরেই দেখল আহান। ওই যে কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, এই অবস্থাটাই এখন হয়েছে। শরণ চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কারণ মনে হয় না এখন ওর কোনো কথা ও শুনবে। আহাদ আহমেদের এত বড় অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকেই সবার দিকে বেশ করা নজরে রাখে আহান, বিশেষ করে আহাদ আহমেদ ও শরণের উপর। আপনি কি জানেন না যে সন্ধ্যার পর আপনার বের হওয়া নিষেধ আছে? আহান রেগে গেলে আপনি করেই বলে, না আসলে আমি দেরি করতে চাইনি, হয়ে গেল আর কি। শরণ, আমার যতটুক মনে হয় কবর জিয়ারত করতে এত সময় লাগে না। এরপর কি কি করেছেন খুলে বলুন। আহান। কিরে আহান, মেয়েটাকে রুমে রেস্ট করতে না দিয়ে এরকম জেরা করতে বসলি কেন? এত দূর থেকে এসেছে, কই একটু বিশ্রাম করতে দিবি তা নাকি শুরু করেছিস? বাবা আহাদ আহমেদ, চাচ্চু তুমি এর মাঝে কথা বলো না, ওর শিক্ষার দরকার আছে। ও কেন পাকনামি করে দেরি করে, আসল সেটাই জানতে চাচ্ছি। আহান। ট্রাফিক জ্যাম লাগলে আমি কি করব? সেটাও কি আমার দোষ? শরণ, আজ তো জ্যামই ছিল না তেমন। আহান। ছিল তো। শরণ, ছিল না। আহান। সত্যিই ছিল। শরণ, ছিল না। আহান। আচ্ছা তাহলে ট্রাফিক আঙ্কেলকে ফোন দিয়েই জিজ্ঞেস করে নিন জ্যাম ছিল কি ছিল না। শরণ। আহাদ আহমেদ ওর কথা শুনে বেশ জোরেই হেসে উঠল, পাশে কাজের মেয়েটিও। শরণ, তুমি আমার সাথে ফাইজলামি না করে বলো কি করেছ? আমার মেজাজ কিন্তু অনেক গরম হয়ে আছে। আহান। আজকের মতো ছেড়ে দে আহান, ওকে এরপর থেকে বিকালের মধ্যেই ফিরে আসবে, তাই নারে শরণ? আহাদ আহমেদ। হ্যাঁ হ্যাঁ, আর দেরি করব না। সরি শরণ, এখন যদি ওকে কোনো পানিশমেন্ট না দেই তাহলে ও তো সাহস পাবেই, তুমিও এই কাজ করার সাহস পেয়ে যাবে চাচ্চু। আহান। আহান শরণের হাত ধরে টানতে টানতে উপরে ওদের রুমে নিয়ে গেল, তারপর ঠাস করে দরজাও অফ করে দিল। মেয়েদের এই এক বদ অভ্যাস, রাস্তায় পরিচিত কাউকে পেলেই হয় বকবক করতে বসে যাবে। এদিকে যে আমি টেনশনে শেষ হয়ে যাচ্ছি সে চিন্তা ছিল তোমার? আহান। আসলে অনেকদিন পর গিয়েছি তো গ্রামে, তাই সবাই আর কি ঘিরে ধরেছিল। এখন মুখের ওপর তো আর না বলা যায় না, তাই দেরি হয়ে গেল। আপনি কি করে জানলেন যে আমি কথা বলায় ব্যস্ত ছিলাম? শরণ, আমি যেতে পারিনি তো কি হয়েছে, আবিরকে ঠিকই পাঠিয়ে দিয়েছিলাম। আহান। এখন আমার পানিশমেন্টটা কি বলবেন আমায়? শরণ, আমি এখন ল্যাপটপে বসে কাজ করতে থাকব, আর ততক্ষণ তুমি পাশে বসে আমার গালে হামি দিতে থাকবে, যতক্ষণ না আমার কাজ শেষ হচ্ছে। আহান। এটা কেমন পানিশমেন্ট হলো? শরণ, হ্যাঁ এটাই শাস্তি। এখন কি দাঁড়িয়েই থাকবে নাকি কাজটা শুরু করবে? আহান। কি এক জ্বালা! উফফ। শরণ,
কিছু বললে? আহান, না কিছু না, আসছি আমি, শরণ। পরের দিন সকালে আহানের ফোন বেজেই চলেছে। আহান ওয়াশরুমে ছিল, তাই শরণই ফোন রিসিভ করে ওর। হ্যালো, শরণ। শরণের হ্যালো বলার আগেই লোকটি বলতে শুরু করে, আহান, এখানে মেয়েটির ছবি দেওয়া আছে, মেয়েটিকে পেয়ে গিয়েছি, এখন বাকি যা করার তুমি করো, রাখছি। রেজওয়ান রহমান। মেয়ের ছবি? মেয়েকে নিয়ে এরা কি করছে? এই ভেবে শরণ ফোন মেসেজ চেক করে, দেখে ও পুরোপুরি শকড। সেদিন কবর জিয়ারত করার পর বের হয়ে যখন দাঁড়িয়ে কথা বলছিল তখনকার ছবিই তো এটা। তার মানে আহান ওর সাথে প্রতারণা করছে, ওর অনগোচরে হয়তো অনেক কিছু প্লেন ও সাজিয়ে রেখেছে। যাকে দুচোখ বন্ধ করে বিশ্বাস করেছিল, আজ সেই ওর বিশ্বাস নিয়ে খেলছে, ভাবতেই এসব দুফোঁটা জল গড়িয়ে পড়ল। তখনই বের হয় আহান। শরণ ফোন রেখে রুম থেকে চলে যায়। আহান জানে না যে রেজওয়ান রহমান ছবি পাঠিয়েছে। মেসেজ তো শরণ সিন করে রেখেছে, তাই আর দেখেওনি আহান। তবে আহান যখন দেখেছিল ছবি তখন অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। কিচেনে রান্না করছে আর ভাবছে এখান থেকে কিভাবে ও বের হবে। আহানকে কিছু বুঝতে দেওয়া যাবে না। কেন করলেন আপনি এমন? কেন ওই খুনির সাথে হাত মিলালেন? আমি কি ক্ষতি করেছিলাম আপনার, যার জন্য আমাকে সরে যাওয়ার ব্যবস্থা করছেন? আমি তো ভাবতাম মাফিয়াদের মনে কোনো দয়া মায়া ভালোবাসা বলতে কিচ্ছু থাকে না। আপনাকে দেখার পর, আপনার সাথে থাকার পর আমার পুরো ধারণাটাই পাল্টে গিয়েছিল, কিন্তু আমার ভাবনাগুলোই সত্যই ছিল। কেন করলেন এমন? এখন কি করব আমি? নিজেকে কি বলি দিয়ে দিব এদের কাছে, নাকি প্রতিশোধ নিব? এরকম আনমনে ভেবে দুপুরের রান্না কমপ্লিট করে ফেলল। রান্না শেষ করে রুমে গিয়ে বিশ্রাম নেয়, তখনই ফোন আসে আহানের। হ্যালো, আহান। হুম, বলুন, কিছু কি প্রয়োজন? শরণ। হুম, অবশ্যই প্রয়োজন। প্রথমত, তোমায় আজ কিস্সি দিয়ে বের হয়নি বলেই গিয়েছিলাম, দ্বিতীয়ত তোমাকে খুব মিস করছি। আহান। মিথ্যে ভালোবাসা আর কতই দেখাবেন? সবই নাটক, কথাটা মনে মনে বলল শরণ। কি হলো মায়াবতী, চুপ কেন? আহান, আমিও মিস করছি আপনাকে। অনেক মিস করব, শরণ। মিস করবে মানে তুমি কি আমাকে রেখে চলে যাবা নাকি? আহান, না না, আপনাকে রেখে চলে যাব কেন বলুন? আপনাকে তো আমি ভালোবাসি নিজের চেয়েও বেশি, শরণ। হুম, আমিও খুব বেশি ভালোবাসি আমার মায়াবতীকে। আহান আর কিছুক্ষণ কথা বলে ফোন রাখল শরণ। শরণ ভাবছে, না, ও কোথাও যাবে না, ও এখানে থেকেই প্রতিশোধ নিবে রেজওয়ান রহমানের। আর আহান ওকে তো শাস্তি দেওয়ার মতো ক্ষমতা শরণের নেই। কিন্তু শরণ যদি বিশ্বাস করে আহানকে এই ব্যাপারে কথা বলতো, তাহলে হয়তো ও অনেক বিপদের হাত থেকে রেহাই পেত। কিন্তু রাগের মাথায় যা ডিসিশন নিল, তাতে শুধু ওর বিপদ না, আহানের জন্য ও বিপদটা বেড়ে গেল। আহানের সেদিন আসতে খুব রাত হয়ে গেল। শরণ ডাইনিং টেবিলে খাবার বেড়ে বসে ওর আসার অপেক্ষায় আছে। কলিং বেলের আওয়াজে তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দেয় শরণ। এখনো ঘুমাওনি? আহান, কখনো কি আপনাকে রেখে ঘুমিয়েছি? শরণ, তাই বলে এভাবে জেগে বসে থাকবে? পাগলি একটা। আহান, আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি এখানেই বসে আছি। শরণ খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে যায় আহান। আজ কাজের ওপর বেশি প্রেশার পড়েছে কিনা, অনেক ক্লান্ত লাগছে। শরণ, আহান। জি বলুন, শরণ কাপড় গোছাতে গোছাতে বলল। আজ সকালে আমি যখন ওয়াশরুমে ছিলাম তখন কি কারো মেসেজ এসেছিল বা ফোন? আহান কথাটা শুনে থতমত খেয়ে যায় শরণ। কি বলবে এখন? ও তো মেসেজ আর ফোন নাম্বারটা ডিলিট করে দিয়েছে। মিথ্যে বলতে হবে, আর কি করার।
কি হলো আহান? না আমি তো রুমে ছিলাম না, কোনো সাউন্ডও পাইনি। শরণ: ও আচ্ছা। শরণ ঘুমিয়ে পড়ো এখন, আর কত কাজ করবে শুনি। আহান: এই তো আসছি। আপনি ঘুমিয়ে পড়ুন। শরণ: আহান মিনিট কয়েকের মধ্যে ঘুমিয়ে পড়লেও ঘুমাতে পারল না শরণ। সে রাতে ঠিকমতো ঘুম হয় না শরণের, কি থেকে কি করবে তাও একা সেই ভেবেই রাত পার করেছে। পরের দিন সকালের পর থেকেই অনেক কিছুই বদলে যায়। বদলে যায় দুটো মানুষের জীবন। ছোট্ট বিষয়টি কিভাবে যে ওদের জীবন পাল্টে ফেলল সেটা ওরা নিজেরাও টের পায়নি। অবশ্য এখানে শুধু আহানের ভুল ছিল না, বরং ভুলটা করেছিল শরণই। আহান: হঠাৎ আহাদ আহমেদ রুমে এসে ডাক দেয় আহানকে, আর আহান বারান্দায় চেয়ারে বসে আকাশের দিকে তাকিয়েছিল। হঠাৎ আহাদ আহমেদের ভয়েস শুনে নড়ে উঠে আহান। চাচ্চু তুমি? তুমি কষ্ট করে আসতে গেলে কেন? আমাকে ডাক দিলেই পারতে। আহান: তার আর দরকার নেই, আমার পা দুটায় না হয় সমস্যা হয়েছে, হাতে তো আর হয়নি। আমি হুইল চেয়ারে বসে আসতেই পারি। কিছু কথা বলতে এসেছিলাম। আহাদ আহমেদ: বলছিলাম কি, যে চলে গেছে তাকে তো আর ফিরে পাবি কি না জানি না, তবুও নিজের এই অগোছালো জীবনটাকে গুছিয়ে নে বাবা। আমি কিন্তু আর তোর কোনো কথা শুনব না। পাত্রী কিন্তু আমি ঠিক করে ফেলব। আহাদ আহমেদ: আবারও সেই একই কথা। কিন্তু আমি জানতে চাই আমার প্রশ্নের উত্তর কেন চলে গেল শরণ? কি করেছিলাম আমি? কি ভুল ছিল আমার? ওর যদি প্রবলেম হতো আমি মাফিয়া, তাহলে বললে তো আমি নিজেকে শুধরানোর চেষ্টা করতাম। কোনো কারণ ছাড়া আমাকে ছেড়ে চলে যাওয়ার অধিকার ওকে কে দিয়েছে? আহান: 3 বছর হলো ওকে তুই অলিগলিতে তন্ন তন্ন করে খুঁজছিস, পাচ্ছিস না তো। কিন্তু আহান তুই একবারও ভেবে দেখেছিস যে যেদিন শরণ চলে যায় তারপর দিনই রেজওয়ান রহমান আর তার ম্যানেজার অ্যাক্সিডেন্টে মারা যায়? আহাদ আহমেদ: হ্যাঁ, মারা গেছে তো, এতে অস্বাভাবিক তো কিছু না। আল্লাহ হায়াত দেয়নি, মারা গেছে। আহান: মাঝে মাঝে বুঝি না তোর বুদ্ধিশুদ্ধি কই উধাও হয়ে যায়। তুই সব বুঝি সেটা বুঝতে পারছিস না। রেজওয়ান রহমানের মৃত্যুর সাথে শরণের চলে যাবার কোনো এক জায়গায় যোগসূত্র আছে। আহাদ আহমেদ: যোগসূত্র কিভাবে থাকবে? শরণ তো একদিন রেজওয়ান রহমানকে দেখে ভয় পেয়ে গিয়েছিল। আহান: ভয় পেয়েছিল মানে? ওর খালার বাড়ি আমাদের যাওয়া উচিত, তারা তো অবশ্যই কিছু না কিছু জানবে শরণের ব্যাপারে বা রেজওয়ান রহমানের সম্পর্কে। এমনিতেই অনেকটা দেরি করে ফেলেছিস, আর দেরি করা চলবে না। আহাদ আহমেদ: তারপরই আহানের রুমে নক করার শব্দ এলো। কে? আহান: ভাইয়া আমি। কথা। ও কথা মা, আয়। আহাদ আহমেদ: চাচ্চু আপনি এখানে, আর আমি কোথায় কোথায় খুঁজছি। কথা। কিছু বলবি? আহাদ আহমেদ: কিছু বলবো মানে ঘড়িতে দেখেছ কটা বাজে? তোমার ওষুধ খাওয়ার সময় হয়ে গিয়েছে, নাও তো খেয়ে নাও। কথা। ভাইয়া আপনিও দুপুরের খাবার খেয়ে নিন, বেলা তো কম হলো না। কথা। তুমি যাও। কথা আমি আসছি। আর চাচ্চু তুমি গিয়ে রুমে রেস্ট নাও। আহান: আবির আর কথার বিয়ে হয়েছে প্রায় 1 বছর হতে চলল। প্রথমে ইশারায় কথা বলা, তারপর বন্ধুত্ব, তারপর সম্পর্কে আগায় ওরা। এখন ওর স্বামী স্ত্রী। বেশ ভালোই আছে ওরা। ওরা আহানের বাসায়ই থাকে। আহাদ আহমেদের ও কিছুদিন আগে স্ট্রোক করে অসুস্থ হওয়ার পর পা দুটি অচল হয়ে পড়ে। এই হচ্ছে তাদের বর্তমান পরিস্থিতি। আর আহান কই না খুঁজেছে শরণকে, কিন্তু এখনো অবধি পায়নি ওকে। কাল ঠিক করেছে ওরা সিলেট যাবে শরণের খালার বাসায়। পরের দিন। আহান ভাই আপনি নিশ্চন্তে যান, আমি এদিক সামলিয়ে নিব। আবির: হ্যাঁ আমরা তো আছি, আপনি ধীরে সুস্থে যান, তবুও যদি শরণকে পাওয়া যায়। কথা।
আহান মাথা গরম করবি না, ঠান্ডা মাথায় জিজ্ঞেস করবি সব, যা এবার। সাবধানে যাস। আহাদ আহমেদ। হেই কোকো, 7 বছরের বাচ্চা রাস্তায় এক 23 বছরের তরুণীকে ডেকে উঠল। হেই কিউটি, হাউ আর ইউ? মেয়েটি কেউ না স্মরণ ছিল, পিছ ঘুরে জিজ্ঞেস করল। আই এম ফাইন। তুমি জানো কালকে তুমি নাচ শেখাতে আসনি, তোমাকে আমি কত মিস করেছি। কোকো তুমি আসনি কেন কালকে? বাচ্চা মেয়েটি। জানি তো, আমার জেমি আমাকে খুব মিস করেছে। আজ আসবো। এখন যাও, তোমার মা নয়তো তোমাকে খুঁজবে। যাও কেমন, স্মরণ? ওকে বাই কোকো, জেমি। বাই, স্মরণ। এই স্মরণ কোনো শহরে থাকে, সেটা পড়ে হয়তো জানা যাবে। ও এখন বাচ্চাদের নাচ শেখায়, নাচ আগে মোটামুটি জানত। তারপর নিজে কিছুদিন প্র্যাকটিস করে এখন এই কাজেই নিজেকে যুক্ত করে ফেলেছে। কলিং বেল চাপল আহান। দরজা খুলে স্মরণের আন্টি আহানকে দেখতে পেল। বাবা তুমি এসো, ভেতরে এসো। আন্টি ড্রয়িং রুমে বসতে দিয়ে বলল। বাবা তুমি বসো, এতদূর থেকে এসেছ, নাস্তার ব্যবস্থা করে আসছি। আন্টি না না আন্টি থাক, এসবের প্রয়োজন নেই। আমি কিছু জানতে এসেছি। আহান হ্যাঁ বাবা বলো, কি জানতে চাও? স্মরণের ব্যাপারে। তাই তো, এর আগেও তো এসে অনেক খোঁজ করে গেলে, পেলে না। আমরাও এত বছরে ওর খোঁজ পাইনি। কই যে আছে, মেয়েটা কি অবস্থায় আছে, খুব চিন্তা হয়। আন্টি আচ্ছা আন্টি, এই লোকটাকে কি আপনি চিনেন, বা এই লোককে কি স্মরণ চিনত? আহান ছবি দেখিয়ে বলল। ছবিটি দেখে হতভম্ব হয়ে যায় স্মরণের আন্টি। হ্যাঁ, একে আমরা খুব ভালো করেই চিনি, আর স্মরণ ও জন্মশত্রু ও আমাদের। তবে শুনেছি কিছুদিন আগেই নাকি মারা গেল, শুনে অনেক খুশিই হয়েছিলাম। স্মরণ থাকলে হয়তোবা আরো বেশি খুশি হতো। কি জানি মেয়েটা এই খবরটা শুনতে পেরেছে কি না। আন্টি জন্মশত্রু মানে? আহান আমার বোন আর বোনের জামাইকে, মানে স্মরণের মা বাবাকে তো এই লোকই খুন করেছে। এতদিনে হয়তো স্মরণকে খুন করার জন্য ও মরিয়া হয়ে গিয়েছিল। স্মরণকে খুন করার কারণ স্মরণ স্পষ্টভাবে সব দেখেছে, মনেও আছে। আন্টি আহানের মনে এখন খটকা লাগছে। তাহলে স্মরণের ভয় পাবার কারণ এটাই ছিল। আর রেজওয়ান রহমান কি ওকে খোঁজার কথা বলেছিল? আহান ধন্যবাদ আন্টি, যা জানার ছিল আমি জেনে নিলাম। আজ আসি। আহান মাত্রই তো এলে বাবা, এখনই চলে যাবে? আন্টি স্মরণের আন্টি আর আহান যখন ড্রয়িং রুমে বসে কথা বলছিল, তখন দৌড়ে ঢুকে পড়ে আনিসা। আনিসা তুমি তুমি তো কথার বোন, তাই না? আন্টি জি আন্টি, আমি এখানে বেড়াতে এসেছিলাম, একটা জরুরি খবর দেওয়ার ছিল, তাই না এসে পারলাম না। আনিসা আচ্ছা বলো আনিসা, কি হয়েছে? আহান আমি স্মরণ আপুকে দেখেছি। আপু এই শহরেই আছে, হয়তো সবার চোখের আড়ালে। আনিসা কি সত্যি বলছো আনিসা? তুমি কি নিজে দেখেছ? আহান তাই নাকি? তাহলে তো ওকে খুঁজে বের করতেই হবে, ও এখানেই আছে যেহেতু। আন্টি শপিং মলে হাঁটছে স্মরণ, কিছু প্রয়োজনীয় জিনিস কেনার ছিল, কিন্তু যা দরকার সেটাই পাচ্ছে না। খুঁজতে খুঁজতে নাজেহাল অবস্থা হয়ে গিয়েছে ওর। এক তো প্রচণ্ড গরম, তার ওপর কিছু খেয়েও বের হয়নি। সামনে এক ফুচকার দোকানের সামনে থামল স্মরণ। এক প্লেট ফুচকা দিতে বলল ও, আর পাশের বেঞ্চে গিয়ে বসে পড়ল। তখন ও জানত না যে যার থেকে এত বছর ও লুকিয়ে বেরিয়েছে, আজ তার মুখোমুখি হতে হবে। আনিসা তুমি কই দেখেছ স্মরণকে? একটু খুলে বলো। আহান ওই যে একটু দূরেই একটা শপিং মল রয়েছে, সেখানেই দেখতে পেয়েছি। আনিসা আচ্ছা আমি যাচ্ছি, আজ তো ওকে ধরা দিতেই হবে। আহান
বাবা আমিও যাই সাথে তোমার। আন্টি, না আন্টি, আপনার আর কষ্ট করে যাওয়া লাগবে না, আমি খুঁজে নিয়ে আসছি। আহান, কিন্তু তুমি কি করে একা খুঁজবে বলো? কাউকে নিয়ে গেলে ভালো হতো। আন্টি, আমি তো আছি আন্টি আহান ভাইয়ের সাথে, চিন্তা করার কোনো কারণ নেই। আনিসা। তারপর আহান আর আনিসা বের হলো শরণকে খুঁজতে। মামা আর কতক্ষণ লাগবে ফুচকা দিতে? সেই কখন বলেছি। শরণ, এই তো আপা এখনই দিতেছি। ফুচকাওয়ালা। আহান আর আনিসা মিলে সারা মার্কেট তন্ন করে শরণকে খুঁজছে, এদিক থেকে সেদিকে, কিন্তু খুঁজেই পাচ্ছে না। একটা ফুচকা মুখে দিতেই চোখ শরণের বড় বড় হয়ে রইল কিছুক্ষণ। ফুচকাটা না পারছে গিলতে, না পারছে খেতে, মুখ কেমন ফুলে আছে। আর বাইরে ওর দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে আহান। পাশে আনিসা বলে উঠে, ওই তো আপু। শরণ কি করবে এখন? ফুচকা রেখে পালাবে নাকি তার সামনে গিয়ে দাঁড়াবে? আজ যে ওর রক্ষা নেই তা আহানের চেহারা দেখেই বোঝা যাচ্ছে। শরণ আর কিছু না ভেবে টাকাটা দিয়ে দোকান থেকে বের হয়ে জোরে হাঁটতে থাকে। ও দেখেছে আহানকে, তবুও না দেখার ভান করে রইল ও। শরণ যতই জোরে হাঁটুক আহানের সাথে কি আর পারবে। ও হাঁটছে আর পেছনে ঘুরে তাকাতে সাথে সাথে সামনে ধাক্কা খায় আহানের সাথে। শরণ চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সামনে দাঁড়িয়ে আছে আহান। আপু কই ছিলে এতদিন? জানো তোমাকে আমরা কই না খুঁজেছি, আর তুমি এখানে এসে বসে আছো। আনিসা। আনিসা বলে লাভ নেই, ও এখন একটা প্রশ্নের উত্তর দিতে পারবে না। তুমি গিয়ে সবাইকে ফোন করে বলো ওকে পেয়ে গিয়েছি। আহান, জি ভাইয়া। আনিসা। আহান টানতে টানতে ওকে নিয়ে গাড়িতে বসায়। আনিসা আর শরণ পেছনের সিটে বসে আছে, আর আহান ড্রাইভ করছে। কারো মুখে কোনো কথা নেই। তারপর শরণ মুখ খুলল, আমাকে নামিয়ে দিন, আমি যাব না আপনার সাথে। শরণ। আহান শুধু গাড়ির আয়নায় ভ্রু কুঁচকে ওর দিকে তাকিয়ে গাড়ি চালাতে লাগল। ওর কথায় যেন কোনো পাত্তাই দিল না। আমি তো বললাম আমি যাব না আপনার সাথে, গাড়ি থামান। শরণ। কেন আপু এমন করছো? কেন যেতে চাচ্ছ না? আনিসা। আগে বাসায় যাই, তারপর তোমার ব্যবস্থা করছি। শরণ। আহান। কিছুই করতে পারবেন না। আর আপনি আমার কে হন শুনি যে আমি আপনার সাথে বাসায় যাব? শরণ। শরণের কথা শুনে আহানের মাথার রক্ত টগবগ করছে। আরও জোরে ড্রাইভ করা শুরু করল। গাড়ি গিয়ে শরণের খালার বাসায় এসে থামল। শরণের খালা খবর পাওয়ার পর থেকে দরজার সামনেই দাঁড়িয়ে আছে। কখন ওরা আসবে সেই অপেক্ষায়। বাসায় আসতে না আসতেই শরণের খালা শরণকে ঠাস করে গালে এক চড় বসিয়ে দিল, কিন্তু কোনো উত্তর নেই শরণের, না কোনো প্রতিক্রিয়া। শরণ, তুই একবারও ভাবলি না আমার কথা, আহানের কথা, কারো কথা ভাবলি না তুই? শরণ, তোর তো কোনো পছন্দও নেই যে তার সাথে পালাবি, তাহলে এতদিন ছিলি কই? আন্টি। শরণ, কারণটা বলো। কারণ ছাড়া এভাবে পালিয়ে যাওয়ার কোনো মানে হয় না। আহান। আমি আপনাদের কারোর প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। শরণ। বাধ্য নই মানে? শরণ, তোকে যা জিজ্ঞেস করা হয়েছে ভালোভাবে বলে দে। আন্টি। কি বলবো আর কি শুনতে চাও তোমরা? ভালোই তো ছিলাম এতদিন, কেন আমাকে আবার তোমরা তোমাদের মাঝে নিয়ে আসলে? শরণ। কারণটা বলো। তারপর তোমার যদি চলে যেতে ইচ্ছে হয় যেও, আটকাবো না আমি, কিন্তু যদি কারণটা এমন হয় যে যেখানে আমার বা কারো কোনো দোষ ছিল না তবুও চলে গেছো, তখন বাকিটা বুঝাবো। আহান। শুনতে চান? তবে শুনুন। রেজওয়ান রহমান আর তার ম্যানেজারের কোনো অ্যাক্সিডেন্টই হয়নি, তাদেরকে খুন করা হয়েছে। শরণ। কি বলছিস তুই? শরণ। আন্টি। খুন করা হয়েছে?
আহান: হ্যাঁ, খুন করা হয়েছে, আর খুনটা করেছি আমি। আর হ্যাঁ, এই খুনিদের সাথে আপনারও যোগাযোগ হতো। ঠিক বললাম তো? মি আহান আহমেদ ভ্রু কুঁচকে আহানকে কথাটা বলল। মানে কি বলতে চাও তুমি? আহান: ভয় পেয়ে গেলেন বুঝি? আপনি আর উনারা মিলে আমাকেই তো খুঁজছিলেন আমাকে খুন করার জন্য। বলুন, এটা কি সত্যি নয়? উনারা আমাকে খুঁজে পেয়ে গিয়েছিল, আমার ছবিও পাঠিয়েছিল আপনার ফোনে, কিন্তু ছবিটা আমি দেখে ফেলি। আর স্মরণের কথা কেড়ে নিয়েই আহান বলতে শুরু করে। আর তুমি ধরে নাও যে আমিও এসবের সাথে জড়িত, আমি তোমাকে খুন করার প্ল্যান করছি, ব্লা ব্লা ব্লা। আহান: তাতে তো আর কোনো সন্দেহ নেই যে আপনি আমাকে খুন করতে চাননি। জানি না আমার সাথে আপনার কি শত্রুতা, কিন্তু মাফিয়া মানেই দোষ করুক কিংবা না করুক এদের মেরে ফেলতেই হবে। স্মরণ: তোরা যে কি বলছিস কিছুই তো বুঝে উঠতে পারছি না, খুলে বলো আহান আন্টি। তাহলে স্মরণ, এটাই একমাত্র কারণ আমাকে ছেড়ে চলে যাওয়ার? এই বিশ্বাস নিয়েই কি ভালোবাসো আমায়? একটাবার আমাকে জিজ্ঞেস তো করতে পারতে। আমায় কি জিজ্ঞেস করতে পারতে না আমায়? আমি যেমন তোমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করি, তুমি কেন করতে পারোনি? আহান: দেখুন, এখন আর ভালো সেজে লাভ নেই। আপনি তো তাদের সাথে হাত মিলিয়েই ছিলেন, এটা তো আর অস্বীকার করতে পারবেন না। বলুন। স্মরণ লিসেন, আমি জানতাম না যে রেজওয়ান রহমান তোমাকে খুঁজছে, আর তাকে যে তুমি চেনো সেদিন তো বললে না। আর আমি যদি জানতে পারতাম ও তোমাকে খুঁজছে, তবে 3টা বছর আমাদের আলাদা থাকতে হতো না। কিন্তু ওই যে পাকনামি তো সবসময়ই বেশি করেন আপনি। এবার বলুন, রেজওয়ান রহমানের অ্যাক্সিডেন্টটা কিভাবে করলেন? আহান: সে অনেক কাহিনী করতে হয়েছে। একজন মাফিয়াকে মারব, সে তো আর বড় কথা নয়। যাই হোক, আপনি সেদিন অফিসে বের হবার পরই আমি নিজেকে আড়াল করে বের হয়ে পড়ি। চাচ্চু তখন ঘুমিয়েছিল, আর রেজওয়ান রহমানের অ্যাড্রেসও আমি জানতাম, তাই তার বাড়িতে যেতে খুব বেশি অসুবিধা হলো না আমার। কাজের লোকের বেশে প্রবেশ করেছিলাম। অনেক হাত পায়ে ধরে তবেই আমাকে কাজের লোক হিসেবে রেখেছিল। তারপর সেদিন রাতেই অনেক ভেবে একটা সিদ্ধান্তে উপনীত হলাম। না, তাকে বিষ বা গুলি করে বা ডিরেক্টলি কোনো কিছু দিয়েই মেরে ফেলা ঠিক হবে না, তাই উনি যে গাড়ি ইউজ করেন সেই গাড়িটাকে টার্গেটে রাখলাম। এখন কখন কোথায় কবে বের হবে গাড়ি নিয়ে সেটার অপেক্ষায় ছিলাম আমি, কারণ একদিনে তো আর সবকিছু জানা আমার পক্ষে সম্ভব ছিল না। স্মরণ: তারপর? আন্টি: তারপর আর কি, কয়েকদিন কেটে গেল। একদিন সেই সুযোগটা এসেই পড়ল যার অপেক্ষা আমি এতদিন ধরে করেছিলাম। ভোর হওয়ার আগেই গাড়ির ফাংশনে সেটিংসে গরমিল করে রাখলাম। তারপর বাকি যা হওয়ার ছিল হয়ে গেল। স্মরণ, তুই এটা ঠিক করিসনি। এভাবে না মেরে ফেলে পুলিশের সাহায্য নিয়ে কিছু একটা করা তো যেতই, আর আহান না হয় একটা না একটা ব্যবস্থা করেই ফেলত। আন্টি: সাহস আছে বলতে হবে স্মরণ তোমার, তবে এই কেস আরও 3 বছর আগেই ধামাচাপা পড়ে গিয়েছে। এই কাজটা তোমার করার প্রয়োজন ছিল না। আহান: আমার যা করার দরকার ছিল আমি সেটাই করেছি। প্রতিশোধ নিয়েছি আমি। স্মরণ: প্রতিশোধের বশে তুই তোর ফ্যামিলি, তোর ভালোবাসার মানুষদের এইভাবে দূরে ঠেলে দিলি একবার, ও তাদের কথা তুই ভাবলি না? স্মরণ: আন্টি, দূরে কই ঠেলে দিলাম বলো? তোমরা আমার ভালোবাসার মানুষ, আগেও ছিলে, এখনো আছো। স্মরণ: তাহলে তুই আহানকে কেন ভুল বুঝেছিস? আমি জানি আহান ওইরকম ছেলেই নয় যে তোকে খুন করার সাহস পাবে। আহান, তুমি ওকে নিয়ে যাও, নিয়ে বুঝাও, আমি জানি ও ঠিক বুঝবে। আন্টি, আমার আর কিছু বোঝার বাকি নেই, যাব না তার সাথে আমি। স্মরণ একটু আগে কিন্তু থাপ্পড় গালে একটা পড়েছে, এখনো কথা না শুনলে আরেকটা পড়বে বুঝিস, যা ওর সাথে। আন্টি, তুমি এভাবে বলতে পারলে? হঠাৎ এত নরম মনের মানুষের মাথা গরম হয়ে গেল কেন বুঝলাম না, মনে মনে বলে নিল স্মরণ। আহান কিছু বলছে না, মুচকি হাসছে, যদিও কিছুক্ষণ আগে প্রচুর রাগ ছিল স্মরণের উপর, কিন্তু এখন আর রাগ নেই।
চলো না আপু, চলো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে, প্লিজ আপু। আনিসা। শরণের আন্টি শরণের দিকে চোখ গরম করে তাকিয়ে আছে। দেখে মনে হচ্ছে যে এখনই কিছু একটা করবে। আন্টি না গেলে হয় না, ঢোক গিলে বলল শরণ। তোর ও কি থাপ্পড় খাওয়াটা কি খুব জরুরি? মার খাবি নাকি যাবি? আন্টি। যাচ্ছি যাচ্ছি, রাক্ষসের সাথে পাঠিয়ে দিলে তো পরে বুঝবে মজা। শরণ। বাড়িতে ফেরার পর শরণ চারপাশ ঘুরে দেখল, না যেমনটা ছিল তেমনই আছে। কোনো কিছুই পরিবর্তন হয়নি, যেমন পরিবর্তন হয়নি রাক্ষসটা। ততক্ষণে শরণের পিঠে পড়ল জোরে এক থাপ্পড়। শরণ চিল্লিয়ে উঠল, আল্লাহ গো, এত জোরে কে থাপ্পড় দিল রে, আজকে ওর খবর বানিয়ে দিব। পিছে ঘুরে দেখে কথাকে দেখে থতমত খেয়ে যায় শরণ। নাকে নাকফুল আগের চেয়ে আরো গুলুমুলু হয়ে গিয়েছে, আর পেটও কেমন ফুলে গিয়েছে, মনে হচ্ছে প্রেগন্যান্ট। কথা যখন ওর গাল ধরে টেনে বলল তখন শরণের হুঁশ আসে। এতদিন কই ছিলি তুই? আজ তোর ফেরার সময় হলো। কথা কি আর বলবো তোকে, আগে বল তুই কেমন আছিস? শরণ। তোমার বান্ধবীকে জিজ্ঞাসা করে দেখো, তোমার বান্ধবী কি কাণ্ড করেছে এতদিনে। আহান। কি করেছিস শরণ? ভাইয়া কি বলছে এসব? কথা করেছি তো অনেক কিছুই, সেসব না হয় পরে বলা যাবে, আগে তুই বল দিন দিন হাতির বাচ্চা হওয়ার কারণ কি? শরণ। কি বললি, আমি হাতির বাচ্চা হয়ে গিয়েছি? কথা তা নয়তো কি? শরণ। তখনই ড্রয়িং রুমে আসে আহাদ আহমেদ, হুইল চেয়ারে করে। আহাদ আহমেদকে দেখে চুপ হয়ে যায় শরণ। হাসি মুখ নিমিষেই চুপসে যায়। কারণ আর কেউ রাগ করুক বা না করুক, উনি খুব রেগে থাকবে যে শরণের উপর, সেটা সবাই ভালো করে জানে, আর যদি জানে খুনের কথা তাহলে তো কথাই নেই। সেসব কথা নাই বা বলল। শরণ আহাদ আহমেদের সামনে গিয়ে বলল, চাচ্চু সরি, মাফ করে দাও, আমি আমার জেদের কারণে এতদিন দূরে সরেছিলাম, প্লিজ চাচ্চু, এবারের মতো মাফ করে দাও না। শরণ। এতদিন যখন দূরে ছিলে তবে এখন আসার আর কি দরকার ছিল? এখনো দূরেই থাকতে আমাকে তো কোনোদিন আর আপন মনে করনি। আজ যদি আমি তোমার বাবা হতাম তাহলে নিশ্চয়ই ছেড়ে যেতে না। বাবার জায়গায় হয়তো আমি নিতে পারিনি, আর নিবই বা কি করে, পর তো পরই হয়, পর কখনো কি আপন হয় নাকি? আহাদ আহমেদ। এই কথা শুনে শরণের চোখে জল টলমল করছে, আরেকটু হলেই গড়িয়ে পড়বে এরকম অবস্থা আর কি। শরণ মাথা নিচু করে চোখ মুছে নেয় আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। দাড়ি দাড়ি। শরণ, কাঁদিস না, দেখিস চাচ্চু তোকে ঠিকই ক্ষমা করে দেবে, এটা রাগ না, এটা হচ্ছে অভিমান। এতদিন পরে ফিরেছিস আর অনেক দিনের রাগ জমে অভিমানের রূপ নিয়েছে, তুই গিয়ে বিশ্রাম করে নে যা। কথা শরণ আরেকবার মাথা ঘুরে তাকায় চাচ্চুর দিকে, না আহাদ আহমেদের কোনো রিয়েকশনও নেই। খবরের কাগজের দিকেই এক নজরে চোখ বুলিয়ে যাচ্ছে। শরণ উপরের রুমে চলে যায়। আর আহানের জরুরি মিটিং থাকায় আহানও চলে যায় অফিসে, অবশ্য অনেক আগেই চলে গিয়েছিল ও। কথা গিয়ে আহাদ আহমেদের পাশে বসে বলে, চাচ্চু একটা কথা বলি। কথা বল। আহাদ আহমেদ। ক্ষমা করে দিন না শরণকে, ভুল তো মানুষেরই হয়, বলুন আপনি যদি ওকে ক্ষমা না করেন তাহলে কে করবে বলুন? হ্যাঁ জানি, ও বাচ্চামি স্বভাবটা এখনো যায়নি। ওর জেদ উঠলে ও অনেক কিছুই করে বসে, হয়তো এটাও জেদের বসে, তার মানে তো এই না যে ও আমাদেরকে ভালোবাসেনি বা ভালোবাসে না। কথা খেয়াল করল আহাদ আহমেদের চোখের কোণে জল দেখা যাচ্ছে, কিন্তু সেটা হয়তো আহাদ আহমেদ প্রকাশ করতে চাচ্ছে না। আমি জানি তুই এসবই বলবি। ওর উপর রাগ না হওয়ার একটা কারণ আমাকে দেখা।
রাগ আমি কেন? আমার জায়গায় অন্য কেউ হলে সে ও করত। ও যে এভাবে চলে গেল একবারও কি এই আমার কথা ও ভাবল না? আমি শরণকে সবসময় মেয়ের মতোই দেখেছি, যেমন তুই ও আমার আরেক মেয়ে। এখন তুই বল, এরকম হঠাৎ করে চলে গিয়ে এত বছর পর ফিরে এলে অভিমান কার না হয়? একদিকে ও ফেরাতে খুব রাগও হয়েছিল ওর উপর, আবার খুশিও। যাক, তুই চিন্তা করিস না, তুই গিয়ে দেখ পাগলিটা কি করে, আর তুই ও রেস্ট নিয়ে এত বেশি হাঁটা চলা করিস না, আমার নাতনির ঘুমে ডিস্টার্ব হবে। আহাদ আহমেদ। আচ্ছা চাচ্চু, যাচ্ছি, তুমিও আর রাগ করে থেকো না। কথা। শরণ রুমে এসে গেট লক করে বালিশ জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকল। না পারছি বলতে, না পারছি সহ্য করতে। এইভাবে চাচ্চু রাগ করতে পারল আমার সাথে, দেখি কতক্ষণ রাগ করে থাকতে পারে আমার উপর। শরণ শরণ কখন যে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল টেরই পায়নি। ঘুম ভাঙ ওর যখন আহানের ফোন আসে। রিসিভ করতেই ঘুম ভাঙা ভাঙা কণ্ঠে বলতে থাকে, হ্যালো, কে? শরণ। শরণ, তুমি কি ঘুমাচ্ছ? আহান। হুম হুম, আমি আইসক্রিম খাবো, আসার সময় নিয়ে আসবেন কেমন? শরণ। হুম আনব। যাক, জীবনে কিছু তো আবদার করল। আহান। ফোন রেখে দেয় শরণ। যদিও শরণ যা বলেছে ফোনে সব ঘুমের ঘোরেই বলেছে। ও নিজেও জানে না কি বলেছে ও। তখনই দরজায় নক পড়ে কথার। কোনোরকমে হেলে দুলে এসে দরজা খুলে দেয় ও। কিরে, এখনো ঘুমাচ্ছিস? উঠো, ফ্রেশ হ, অনেক গল্প করব। সব গল্প জমে আছে তো। কথা। আচ্ছা বাবা, আসছি, তুই বসো। শরণ। ফ্রেশ হয়ে এসে শরণ, চল আমরা ছাদে গিয়ে কথা বলি, আর তোকে একটা গুড নিউজও দেওয়ার আছে। কথা। কি রে, সেটা বল না। শরণ। আগে চল তো। কথা। হুম, সারপ্রাইজের কথা, এবার বল কি তোর সারপ্রাইজ? শরণ। আমি মা হব আর তুই খালাম্নি হবি। কথা। ওএমজি, সত্যি? তুই এত বড় একটা গুড নিউজ আগে কেন বলিসনি আমি খালাম্নি হব? এজন্যই বলি, তোকে দেখে মনে হচ্ছিল কেন তুই হাতির বাচ্চার মতো লাগছিস। শরণ। আবার কথা। তারপর ওদের কথা বলতে বলতে প্রায় সন্ধ্যা নেমে গেল। কথা আর বেশিক্ষণ থাকা ঠিক হবে না, চল নিচে এবার। শরণ। হুম চল। কথা। শরণের রুমে গেল কথা। দেখ, আমি তোর নিজের বোনের মতো। তোকে কিছু কথা বলছি, এসব মনোযোগ দিয়ে শুনবি এখন। কথা। বল। শরণ। জীবনে একবার ভুল করেছিস, সেটা ক্ষমা করা যায়, সেই একই ভুল যদি আবারও করিস তখন কিন্তু সেটার ক্ষমা পাবি না। তোর সব কথাই শুনলাম। ভুলটা কিন্তু তোর ছিল, তুই আহান ভাইকে বিশ্বাস করতে পারিসনি। তোর জেদ আর ভুল সিদ্ধান্তের কারণে সবাই কষ্ট পেয়েছে। যা হবার তা হয়ে গিয়েছে, এখন সংসারটাকে আবার আগের মতো গুছিয়ে ফেল। আর হ্যাঁ, এখন থেকে এরকম কুবুদ্ধি মাথায় আসার আগে 100 বার চিন্তা করবি, বুঝলি? কথা। হুম, কিন্তু কি করে চুপ করে বসে থাকতাম আমি, বল। উনিও আমাকে কিছু বলেনি আগে। হ্যাঁ, আমি তাকে ট্রাস্ট করেছি, কিন্তু ওই লোকটার নাম্বার থেকে যখন উনার ফোনে ছবি পাঠায় তখন আমার মেজাজ খুব খারাপ হয়ে যায়, আর আমিও উল্টা পাল্টা ভাবি। শরণ। তুই অন্তত আমাকে শেয়ার করতি কথাটা। তুই নিজে নিজেই পাকনামি করেছিস। তুই জানিস ভাইয়া এতটা বছর কিভাবে ছিল তোকে ছাড়া। ঠিকমতো বাসায় ফিরত না, খাওয়া দাওয়া ও করত না, ড্রিঙ্কসের উপর ড্রিঙ্কস করেই যেত। খুব চুপচাপ হয়ে গিয়েছিল, খুব সহজে ভাইয়া হাসত না, মনে হচ্ছিল তোকে না পেয়ে সে হাসতেও ভুলে গিয়েছে। তুই এখন এসেছিস বাসায়, এখন প্রাণ ফিরে এসেছে। এখন যা কিছুই মাথায় আসুক না কেন, আগে আমায় আর না হয় ভাইয়ার কাছে শেয়ার করবি। কথা। হুম। শরণ। শুধু হুম হুম বললে চলবে না, কথাটা মাথায় রাখিস। কথা। হ্যাঁ, রাখব। শরণ। সন্ধ্যায় বাসায় ফিরে আহান রুমে ঢুকে দেখে শরণ কানে হেডফোন লাগিয়ে গান শুনছে। অবশ্য ও চোখ বন্ধ করে গান শুনছিল, তাই আহানের উপস্থিতি টের পায়নি।
আহান ও ভাবল এই সুযোগে একটু মজা করা যাক। আহান আইসক্রিমগুলো আর 2টা প্যাকেট পাশে রেখে ছাদে চলে গেল। শরণ একটু পর চোখ মেলতেই দেখতে পেল অনেকগুলো কোনো আইসক্রিম, পাশে আরও 2টা প্যাকেট। ও শোয়া থেকে উঠে বসে পড়ল, চিন্তায় পড়ে গেল ও। রুমে কি কেউ এসেছিল তাহলে? উনি কি এসেছেন? উনার তো এত তাড়াতাড়ি আসার কথা না, আর রুমে যদিও বা কেউ আসে স্মেল তো পাবে, সেটাও পায়নি, তবে কে দিল? আইসক্রিম আমার খুব প্রিয়, কিন্তু কাউকে আনতেও তো বলিনি, অদ্ভুত তো। আরও 2 প্যাকেট খুলে দেখল ও। আরও অবাক হল। এক প্যাকেটে ছিল নীল রঙের শাড়ি, অন্য প্যাকেটে ছিল নীল রঙের চুড়ি, টিপ, কানের দুল, নাকফুল আর একজোড়া নূপুর। শরণ আরও চিন্তিত হয়ে পড়ে নাহেবার জিজ্ঞেস করতেই হচ্ছে কে রুমে এসেছিল বা উনি এসেছে কিনা। রুম থেকে বের হয়েই কথাকে দেখতে পায় ও। কথা, উনি কি এসেছেন? দেখেছিস তাকে, শরণ? কাকে? আহান ভাইকে না, হুনাকে তো দেখেনি, তবে উনি কাকে দিয়ে যেন কয়েকটা প্যাকেট আর আইসক্রিম পাঠিয়েছিল, কার জন্য যেন। কথা কথা সবই জানে আহান, যেভাবে বলেছে শুধু ও সেইভাবেই করছে। ওহ, তাহলে উনিই পাঠিয়েছেন নিশ্চিত হলাম, কিন্তু উনি আসলো না কেন? শরণ, বোকার মতো প্রশ্ন করিস না, দেখ আবার কোনো চিরকুট বা কোনো ক্লু দিয়ে রেখেছে কিনা, কিসের জন্য সে দিয়েছে। কথা, আবার চেক করছি গিয়ে। শরণ, চাচ্চু কি করছো তুমি? কথা, আহাদ আহমেদ ড্রয়িং রুমে বসে বসে কিসের যেন লিস্ট বানাচ্ছে। তুই এসেছিস, বসো তাহলে। আহাদ আহমেদ, আহা বলি না, লিস্ট কেন বানাচ্ছ? কথা, সারপ্রাইজ। আহাদ আহমেদ, কি সারপ্রাইজ শুনি? কথা, আহান আর শরণের এবার ধুমধাম করে বিয়ে দিব, আর কাদের কাদের ইনভাইট করব সেটার লিস্টই বানাচ্ছি। ছেলেটার আমার অনেক ধুমধামে বিয়ে করার ইচ্ছে ছিল, তা আর হয়ে ওঠেনি এবার, আর সেটা মিস করছি না। আহাদ আহমেদ, সত্যি বলছো চাচ্চু? হ্যাঁ, এবার বিয়েটা ধুমধাম করেই হোক। ওদের জীবনে ঝড়ঝাপটা তো আর কম যায়নি, এবার সব ঠিক। কিন্তু তুমি একা একা এত কিছু করবে কিভাবে? আমিও হেল্প করব। কথা, আরে তোর এত ভাবতে হবে না, আবির হেল্প করছে আমাকে। গায়ে হলুদ থেকে শুরু করে সব অনুষ্ঠান হবে। তুই ওদের আবার এখনই কিছু বলিস না কেমন? আহাদ আহমেদ, না চাচ্চু, সারপ্রাইজই থাকবে। কথা, শরণ প্যাকেটটা আরো ভালো করে খুঁজে একটা ছোট চিরকুট পেল। তাতে যা লেখা ছিল তাতে ও বেশ ভয়ই পেয়েছিল, আর নিজেকেই দোষ দিতে লাগল। চিরকুটে লেখা ছিল এরকম: শরণ, যা দিয়েছি এগুলো পরে একটু ছাদে আসবে, খুব দেখতে ইচ্ছে করছে তোমায় নীল শাড়িতে। আমি জানি আমায় তুমি সহ্য করতে পারবে না, তাই আমি তোমাকে শেষবারের মতো দেখে খুব দূরে চলে যাব। এতে যদি তুমি ভালো থাকো তবে আমিও চাই এটাই হোক। আর হ্যাঁ, চুলটা খোলা রেখো, কিন্তু চুলের ঘ্রাণ কতদিন ধরে নেই না। এটা কি হলো? উনি কি লিখেছে এসব? আমি তো উনাকে কিছু বলেইনি। অজান্তেই কেঁদে ফেলল শরণ। না, উনাকে তো আমি এভাবে যেতে দিতে পারি না। শরণ এরপর রেডি হয়ে নিল, ঠিক যেরকম আহান চেয়েছে ওইভাবেই সেজে রেডি হয়ে তাড়াতাড়ি করে ছাদে চলে গেল ও। আহান ছাদে বসে চাঁদ দেখছিল। নূপুরের আওয়াজে বুঝতে পারে শরণ এসেছে। মুখে আহানে মুচকি হাসি। আজ যে শরণকে বলতেই হবে ওর নিজ মুখে ও আহানকে কতটা ভালোবাসে। শরণ কাদো কাদো চেহারা নিয়ে এগোতে থাকে আহানের দিকে। আহান ঘুরে শরণকে দেখে চোখই ফেরাতে পারছে না। এতদিন শুনে এসেছিল নীল শাড়ি পরলে নাকি প্রতিটা মেয়েকে খুব বেশি সুন্দর লাগে। ঠিক কথাটা মিলে গিয়েছে। আর শরণকে তো নীল পরি লাগছে। চিরকুটে কি লিখেছেন এগুলো? আমি কিন্তু কিছুই বুঝে উঠতে পারছি না। শরণ, আমাকে তো তুমি চাও না, সহ্যই করতে পারবে না। আমি চলে গেলেই বাকি,
তাই শেষবারের মতো দেখতে চেয়েছিলাম তোমায়, যদি আর কখনো দেখতে না পাই। আহান আহান থেমে আবারও বলতে শুরু করল, আসলে শরণ, ভালোবাসা তো জোর করে হয় না, আর জোর করে সংসার করাও যায় না। একতরফা ভালোবাসা টিকেও না, তাই এসবের মধ্যে আমি নিজেকে আর আটকে রাখতে চাই না, আর তোমাকেও কষ্ট দিতে চাই না। তুমি যেভাবে থেকে ভালো থাকবে সেটাই হবে। তুমি ভালো থাকলে আমিও ভালো থাকব। শরণ এতক্ষণে অন্যদিকে কান্না শুরু করে দিয়েছে। সে তো চায়নি যে আহান চলে যাক। দাঁড়ি। শরণ দৌড়ে গিয়ে আহানকে জড়িয়ে ধরে বলতে লাগল, কি বলছেন এসব? আমি কখন বলেছি আমি আপনাকে সহ্য করতে পারি না? আমি তো অভিমান করে বসেছিলাম। আমি তো আপনাকে খুব ভালোবাসি, খুব। সব কথা কি মুখেই বলতে হয়? প্লিজ আমাকে ছেড়ে যাবেন না, আমি আর আপনাকে কষ্ট দেব না, প্রমিজ। শরণের কান্নার কারণে চোখের কাজল লেপ্টে রয়েছে। আর আহান মুচকি হাসছে। আপনি হাসছেন? আমি কান্না করছি আর আপনি হাসছেন? হ্যাঁ, হাসবেনই তো। আমাকে ছেড়ে চলে যেতে পারলে তো আপনি বাঁচেন, তাই না শরণ? আমি এটাই চেয়েছিলাম, আমার শরণ নিজে থেকে বলুক ও আমায় ভালোবাসে। সবসময় তুমিই শুনবা আর আমিই বলবো, এমনটা ঠিক না। আমারও ও তো মাঝে মাঝে ইচ্ছে হয় ভালোবাসি শব্দটা শোনার। আহান, তাই বলে এই রকম ফাইজলামি আপনি আমার সাথে করবেন? আমি কতটা ভয় পেয়েছিলাম জানেন আপনি, শরণ? তারপর কিছুক্ষণ ছাদে দুজন একসাথে বসে চাঁদ দেখছিল। আহানের কাঁধে মাথা রেখে চাঁদ দেখাটা বেশ উপভোগ করছিল শরণ। শরণের জীবনে যদি বিশেষ কোনো মুহূর্ত থেকে থাকে তবে বলতে গেলে এটাই ওর কাছে খুব বিশেষ এক মুহূর্ত। এই মুহূর্তটাকে হারাতে চায় না, আর কোনো কথাও বলতে চাচ্ছে না। নীরবে দুজনে চাঁদ দেখা উপভোগ করছে। তখন আহান মুখ খুলল। শরণ। আহান। শরণ। একটা গান গাইবে প্লিজ? আহান, এখন এত রাতে কেউ গান গায় নাকি? শরণ, আমি শুনতে চেয়েছি, তার মানে গাইতে হবে, গাও না। আহান। তারপর শরণ গান গাওয়া শুরু করল। এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম, বাকিটা শুনে নিয়েন। গান গেয়ে যেন শরণ লজ্জায় তাকাতেই পারছে না। আরে লজ্জার কি আছে? বুঝলাম না, সবই সত্যিই ছিল, কথাগুলো বলো। আহান। শরণ আর কিছু বলে উঠতে পারল না। শরণকে বুকে টেনে নিয়ে বলল, এবার সব ভয় শেষ, সব সমস্যা শেষ। আবার নতুন করে শুরু করব আমাদের জীবন। শরণের কপালে কিস দিল। শরণ আর কিছু বলল না। আহান শরণকে পাজা কোল করে তুলে নিল। ছাদ থেকে নেমে রুমের দিকে যেতেই গেটের সামনে গিয়ে থমকে দাঁড়াল। তাড়াতাড়ি করে নামিয়ে দিল আহান শরণকে। আবির, তুই এখানে? আর কথা তুমি? আহান। আবির আর কথা আহানের রুমের সামনে এসে দাঁড়িয়ে আছে। আজ তো আপনারা রুমে যেতে পারবেন না, মানে আলাদা থাকার আদেশ রয়েছে। মানে কি? আবির, ঠিক ঠাক করে বলতো, ব্যাপারটা কি? আহান। ব্যাপারটা আমিও জানি না, তবে সেটা কাল সকালেই জানতে পারবেন। আলাদা থাকতেই হবে। আবির। পরের দিন সকালে শরণ বেঘরে ঘুমাচ্ছে, মনে হচ্ছে কতদিন হয়েছে এরকম শান্তির ঘুম ঘুমায়নিও। আর অন্যদিকে আহান, তার সারা রাতে যেন ঘুম আসতেই চাইছিল না। বারবার শরণের চেহারা ভেসে উঠছে। শেষে ভোরের দিকে ঘুম যায়ও। শরণকে অনেক ডাকাডাকি করেও উঠানো যায়নি, তাই আর কেউ ওকে ডাকলও না। আহানকে ডাক দেওয়ার পর ইও ফ্রেশ হতে চলে গেল। ওদের কেন আলাদা রাখা হয়েছিল জানতে চাচ্ছে ও। রুম থেকে বের হতেই আহান অবাক হল। পুরো বাড়ি ফুল দিয়ে ডেকোরেট করা হয়েছে। দেখেই মনে হচ্ছে বিয়ে উপলক্ষে এসবের আয়োজন। নিচে নেমে দেখে সবাই খুব ব্যস্ত। আহাদ আহমেদ ফোনে কথা বলায় আর কথা দেখিয়ে দিচ্ছে কোথায় কিভাবে কি করতে হবে, আর আবিরকে তো দেখাও যাচ্ছে না।
বাড়ির অন্যান্য কাজের লোকরাও তাদের মতো কাজ করে যাচ্ছে। আহাদ আহমেদ ফোন রাখতেই সামনে এসে দাঁড়ায় আহান। চাচ্চু এত সবের আয়োজন কেন? বিয়ে করবে নাকি? পাত্রী কে, ওই যে সাবিনা নাকি কে সে নাকি? আহান কথাটা বলেই অট্টহাসিতে হাসতে থাকে। পাশে কথাও শুনে হাসতে থাকে। আহান, ব্যাপারটা এমন না। তুই এখনো সেইটা নিয়েই পড়ে আছিস মনে হচ্ছে না। মরা অবধি তুই এই কথা বলা অফ করবি না। আহাদ আহমেদ, কি হয়েছে চাচ্চু বলো তো? এই সাবিনাটা আবার কে? কথার প্রশ্ন শুনে আহাদ আহমেদ বেশ লজ্জায় পড়ে যায়, মুখটাও কেমন ছোট হয়ে যায়। তা দেখে বেশ মজা পায় আহান। আরে কথা চাচ্চুকে কেন জিজ্ঞেস করছো, আমিই বলছি। শোন আহান। আহান চুপ। কথা মা, তুই যা তো শরণকে গিয়ে ঘুম থেকে ওঠা। আহাদ আহমেদ, আচ্ছা কথা যাও, এ নিয়ে পরে কথা হবে। আহান, আহান তুই কিন্তু বড পাজি হয়ে গিয়েছিস, সব কথা সবাইকে বলতে নেই, আর কোনোদিন যদি তোর কথায় কোনো ফেসবুক আইডি খুলছি। আহাদ আহমেদ, আচ্ছা এবার তো বলো কার বিয়ের তোড়জোড় এত? আহান, তোর বিয়ের। আহাদ আহমেদ, আমার বিয়ে? আমার বিয়ে তো হয়ে গিয়েছে শরণের সাথে সেই কবেই। আহান, অনুষ্ঠান করে ধুমধামে তো আর হয়নি। একমাত্র ছেলে তুই আমার। আমারও তো শখ ইচ্ছা হয় ছেলেটার বিয়ে ধুমধাম করে দিই। সেজন্যই তোদের কাল আলাদা রাখা হয়েছে, অবশ্য বিয়ে না হওয়ার আগ পর্যন্ত তোদের আলাদাই থাকতে হবে। আহাদ আহমেদ, হ্যাঁ বুঝেছি। আহান, ঠিক 2 দিন পর আহান আর শরণের বিয়ে। আজ ওদের গায়ে হলুদ। শরণকে হলুদ লাল মিক্স শাড়ি পরানো হয়েছে, ফুলের গহনা পরানো হয়েছে, আর আহানকেও সাদা পাঞ্জাবি পরে স্টে বসানো হয়েছে। ঠিক সেই সময় শরণের ফোনে মেসেজ আসে, শরণ একটু ছাদে আসবে। শরণ কোনোরকমে লুকিয়ে লুকিয়ে ছাদে চলে যায়। ছাদে উঠে কাউকে দেখতে পায় না ও। চারপাশে খুঁজতে থাকে। তখনই হঠাৎ করে কে যেন ওর হাতটা ধরে ফেলে। চমকে উঠে শরণ। পেছনে ফিরে তাকিয়ে দেখে আহান। আহানকে দেখেও চোখ ফেরাতে পারছে না। সাদা পাঞ্জাবি পরায় আহানের উপর বারবার ক্রাশ খাচ্ছে, এমনিতে তো ক্রাশ আজকে আরও। আর আহান তাকিয়ে আছে শরণের দিকে, চোখ ফেরানোর মতো পরিস্থিতি ও রাখেনি। শরণের দিক থেকে চোখ ফেরানো অসম্ভব। তারপর আহান হাতের তালুতে চুমু দেয়। সাথে করে আহান আরেকটা জিনিস নিয়ে আসে। শরণকে বলল, শরণ পাটা দাও দেখি। কিন্তু কেন? আহা যা বলছি শুনো, পাটা দাও। শরণ এক পা এগিয়ে দিল। আহান আলতা নিয়ে এসেছিল। আলতা সুন্দর করে পরিয়ে দিল শরণের দুপায়ে। শরণ আহানকে আবারও জড়িয়ে ধরে বলে, ভালোবাসি আপনাকে অনেক। এই ভালোবাসা যেন কমে না যায়। একদম কমবে না পাগলি, বরং বাড়বে। মন থেকে যে ভালোবাসা হয় সেই ভালোবাসায় কখনো পরিবর্তন আসে না, আর কমে তো নাই। ভয় পেও না তোমার আহান, তোমারই ছিল, তোমারই থাকবে। শরণ মুচকি হাসল। ভাই, আপনাদের প্রেমালাপ কি শেষ হল? ওইদিকে চাচ্চু খুঁজছে আপনাকে, আর শরণ তোমার উপর কথা রেগে আছে, যাও গিয়ে রাগ কমাও তার, তা না হলে বুঝোই তো কি হবে। আমি গেলাম। আবির গেটের পেছনে থেকে বলতে লাগল। তারপর ওরা দুজন দুজনের জায়গায় ফিরে গেল। ধুমধামে আয়োজন করা হয়েছে আহান আর শরণের বিয়েতে, একেবারে রাজকীয়ভাবে। সবার ভালোবাসায় আর দোয়ায় ওদের বিয়ে সম্পন্ন হল। আর অন্যদিকে কথা রুমে বসে তার বেবির সাথে সে আনমনে কথা বলে যাচ্ছে। ততক্ষণে আবির রুমে এসে এসবো দাঁড়িয়ে দেখতে থাকে। আবির এগিয়ে এসে বলতে লাগল, মা, মেয়ে কি এত কথা হচ্ছে শুনি? তা আবার পাপাকে ছাড়া?
মেয়ে না বলো ছেলে? আমি আমার ছেলের সাথেই কথা বলছি, বুঝলে? কথা মেয়েই হবে, তাই ধরে নাও ও মেয়েই আমার প্রিন্সেস আবির। আমার কথাই মিলিয়ে নিও, আমার প্রিন্সই হবে। দেখো আমি তো মা, আমি বুঝতে পারি কথা। আমি তো বাবা, আমিও বুঝতে পারি আবির। এ নিয়ে কথা কাটাকাটি হতে থাকে ওদের মধ্যে, অবশ্য সিরিয়াস কিছু না। কথা এত বেশি কথা বলা ভালো না, চুপ করে শুয়ে রেস্ট নাও আবির। এই শোন, একটা কথা বলি। কথা। বলো আবির। যা হয়েছে ভালোই হয়েছে, বলো। আহান আর শরণ আবার নতুন করে তাদের জীবন শুরু করতে পারছে। কথা। হ্যাঁ, এখন আর কোনো সমস্যা নেই, তুমি রেস্ট নাও, আমি ওদিক থেকে আসি, কিছু লাগলে ডাক দিও আমাকে আবির। আচ্ছা। কথা। শরণ বিছানায় ঘোমটা টেনে বসে আছে। চারদিকে ফুল দিয়ে পুরো রুম সাজানো হয়েছে। শরণের প্রচুর ক্লান্ত লাগছে, ঘুমও পাচ্ছে, কিন্তু উনি না আসা অবধি তো ঘুমাতেও পারবে না। তাই ও অপেক্ষা করতে লাগল। আহান অনেক রাত করেই রুমে আসে। আর তাড়াতাড়ি আসতে চাইলেই কি আসা যায়? আহানের বিয়ে বলে কথা, সেখানে ওর কত চেনা পরিচিত মানুষ আছে, বন্ধুবান্ধব আছে, তাদের সাথেই কথা বলতে বলতেই তো এতটা দেরি হয়ে গেল। ও তো ভেবেছিল রুমের সামনে এসেও হয়তো তার শালীরা তাকে ধরবে, কিন্তু না, ওরা নেই, রুমে চলে গেল। ও গিয়ে দেখল শরণ ঘোমটা টেনে হাঁটু ভাঁজ করে সেখানে মাথা রেখে বসে আছে। এখন জেগে আছে কিনা বা ঘুমাচ্ছে কিনা সেটাও বোঝা যাচ্ছে না। আহান কাছে গিয়ে ডাকল শরণকে কয়েকবার, কিন্তু শরণের কোনো সাড়া পাওয়া গেল না। ও পাশে বসে ওর মুখ তুলে দেখল ও ঘুমিয়ে পড়েছে। ও আর শরণকে ডাকল না, সারাদিনে ধকল গিয়েছে কত। এবার একটু বিশ্রাম নিক, আর ঘুমাতে অসুবিধা হবে বলে গায়ের গহনাগুলো আস্তে আস্তে খুলে সব রেখে দিল। আহান নিজেও ফ্রেশ হয়ে নিল। সাথে এক কাপ কফি ছিল, সেটা নিয়ে বারান্দায় চলে গেল। রকিং চেয়ারে বসে ভাবতে লাগল অনেক কিছু, অনেক ঘটে যাওয়া জীবনের ঘটনাগুলো, আর কিছুক্ষণ পর পর কফির কাপে চুমুক দিচ্ছে। ভাবছে কাল থেকে শুরু হবে শরণের সাথে তার নতুন জীবন। অতীতটা ভুলে নতুন করে শুরু করতে পারছে, সেটাই তো অনেক। মাফিয়ার জগৎ থেকে বের হওয়া কম কথা না। তবুও নিজের পরিবারের জন্য, শরণের জন্য হলেও বের হতেই হতো। আহান সেটা করতে পেরেছে। পরের দিন থেকে শুরু হলো আহান আর শরণের নতুন জীবনের একসাথে পথ চলা। শরণ ও মন দিয়ে তার সংসার গুছিয়ে নিল। আর কিছুদিন পরই আবির আর কথার ঘরে আলো করে এলো তাদের ছোট্ট শিশু। নাম রাখা হলো রীতি। ওদের পরিবার যেন আরো আনন্দে খুশিতে ভরে উঠল। এই ছোট্ট মেয়েটি ঘরটাকে আরো খুশিতে আনন্দে ভরিয়ে রাখল। এত আনন্দ দেখে আহাদ আহমেদ ও আজ খুশি। এতদিনে তার পরিবার পূর্ণ হল। শরণ রান্নাঘরে কাজ করছিল, তাতে সাথে সাহায্য করছিল আহান, আর মনে মনে বলছিল এতদিন যে আমার মনে অপূর্ণতাটা থেকে গিয়েছিল, আজ তোমার এই কারণে সেটা পূর্ণতা পেল। তুমি ছাড়া এই আহানের ভালোবাসার জায়গাটা কোনোদিন পূর্ণই হতো না। তোমার জন্যই আমার ভালোবাসাটা পূর্ণতা পেয়েছে শরণ। তোমাকে নিয়েই সারাটা জীবন পথ চলতে চাই। শরণ দেখল আহান ওর দিকে ড্যাবড্যাব করে তাকিয়ে আছে, আর কি যেন ভাবছে। এই যে মশাই, এত কি দেখা হচ্ছে শুনি? শরণ, আমার সামনে যে অপ্সরী দাঁড়িয়ে আছে তার দিকে না তাকিয়ে তো উপায় নেই। আহান, আমার কিন্তু এবার ছোট্ট শরণ বা ছোট্ট আহান চাই, তার চিন্তা কর, পেছনে থেকে বলে উঠল আহাদ আহমেদ। আহান মাথা নিচু করে হাসল, আর শরণ তো লজ্জায় চলেই গেল সেখান থেকে। আবিরের সংসার ও পরিপূর্ণ হল, আহান আর শরণের ভালোবাসার ও পূর্ণতা পেল। তারপর বাকিটা জীবন এইরকম হাসি খুশিতে তাদের সংসার চলতে লাগল। সমাপ্ত।